বলিং বলিং ধর। তোমার একটা চিঠি দিছে। চিঠি? কে দিচ্ছে? আমি জানি কিন্তু বলবো না। আরে কই যাচ্ছিস? আমার আর কাজ আছে। বাবু না কই? বলতে পারবো না, তুই যা। এনো কি এটা? ক্যাসেট। কে দিছে? আমি জানি কিন্তু বলবো না। এই ওগো প্রিয়, তুমি আমার আধার রাতের তারা, তুমি আমার স্বপ্নে আসা নায়িকা, তুমি আমার টুনটুনি। সরি আপা, আমি 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 কিছু জানি না। ওই রাফাত এসে আমাকে একটু আগে ক্যাসেটটা দিয়ে গেল। ঠিক আছে, তোর জানতে হবে না। কি রে বাবুল, তুই কি শুনছিস এসব? টুনটুনি ঝুনঝুনি? আপা আমি কিছু জানি না তো। এইসব টুনটুনি ঝুনঝুনি তোমার জন্য না, তোমার জন্য এই যে নাও পড়ো। কে দিয়েছে? ঠিক বলতে পারছি না, তবে শুরুতে লেখা ছিল প্রিয় পম্পি আর শেষে ছিল তীরন্দাজ। মাঝখানেরটা আমি কিছু করিনি। প্রিয় পম্পি, চিঠি শুরুতে আমার উষ্ণ আদর। বুইড়া খাটাস, তোর তো সাহস কম না? তুই আমাকে চিঠিতে কি লিখছিস? তুই আমাকে উষ্ণ ভালোবাসা দিবি? তোকে দেখে তো মনে হয় না তোর মধ্যে কোনো উষ্ণ ব্যাপার আছে, মনে হচ্ছে সব শুকিয়ে শুষ্ক হয়ে গেছে। আর এটাই তো ভালোবাসার প্রকাশ। চিঠি লিখতে গেলে এইভাবেই লিখতে হয়। আর অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি আমার আজকে তুই তুকারি করতেছো। আমি কিন্তু বয়সে তোমার থেকে অনেক বড়। তুই আমাকে চিঠি লিখছিস কোন সাহসে? তোর বয়স কত? ঠিক আছে, আজকে থেকে আর চিঠি লিখবো না, আজকে থেকে লিখবো আবেদনপত্র। বুঝছে? আবেদনপত্র মানে কি? আবেদনপত্র মানে হচ্ছে ভালোবাসা চাহিয়া আবেদন। তোর ভালোবাসাকে আজকে আমি এই লাগবে লাগবে তোর মাথা ফাটাই দেবো। কি করতেছিস রে? মানুষ কি বলবে? মানুষ কি বলবে? মানুষ কি বলবে এটা দেখতেছিস? আর এই বুইড়া ব্যাটা আমাকে কি লিখছে সেটা তুই কি জানিস? হ্যাঁ, আজকে আমি ওর মাথা ফাটাই। সে নাকি আমাকে উষ্ণ ভালোবাসা দিবে। হ্যাঁ, আপনার তো সাহস কম না? হ্যাঁ, আপনি আমার বোনকে উষ্ণ ভালোবাসা দেন? কোন ধরনের ভাষা? এটা পড়ে দা কি লিখছে? প্রিয় পম্পি, চিঠির শুরুতে আমার উষ্ণ ভালোবাসা না? আপনার লজ্জা করে না? একদমই লজ্জা শরম নাই আপনার? হ্যাঁ, 2 বছর আগে আপনি আমাকে চিঠি দিচ্ছেন, আমি চিঠির জন্য না করে দিলাম, আপনি সে একই চিঠি শুধু নাম কারেকশন করে আমার বোনকে দিয়ে দিচ্ছেন। আমি কি করব? আমার তো কাউকে না কাউকে লাগবেই, আমার যে কোনো একজনকে লাগবে। এটার মানে কি? মানে পম্পি যদি এখন আপনাকে না করে দেয়, আপনি কি ডরিকে গিয়ে চিঠি দিবেন? এটা তো কখনো চিন্তা করি নাই। তবে আপাতত আমি পম্পির পিছনেই আছি। চল তো, এই কথা বলে লাভ নেই। যাবো মানে আজকে স্ট্যাম্প দিয়ে বাড়ি দিয়ে ওর মাথাটা যদি না ফাটাইছি তারপর কি করতে নাকি? আরে চল এখান থেকে ছাত্রা বেটা। আই বুইড়া খাটাস, আজকের মতো বেঁচে এলি বললাম। মেরে মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে
নরম ও মসৃণ। এই বাবু, রোলি খেতে আনবি না? বাবা আমরা খেয়েছি। কোথায় যাবি না? না না, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছে। আয় তুই বস, তুমি একটু ফোনটা ধরো না। হ্যালো। রহমান সাহেব, আপনার মেয়ের জন্য তো একটা ভালো প্রস্তাব ছিল। আরে ভাই কি বলে, আমি তো বলছি আপনাকে আমার মেয়ের বিয়ে এখন দেব না। ওদের মাস্টার্স পরীক্ষা শেষ হোক, তারপরে পড়াশোনা শেষ হলে তারপর দেখা যাবে। অপেক্ষা করতে পারলাম। ভাই একটু ভেবে দেখেন, এত ভালো পাত্র কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আরে শোনেন শোনেন না, আমার মেয়ের মতো ভালো পাত্রী কোথাও পাবেন না। একটা পাত্র চলে গেলে কি হবে, এরকম হাজারটা পাত্র পাবো। ওদেরকে অপেক্ষা করতে পারে, ওর পরীক্ষা শেষ হোক, আরো 5-6 মাস বাকি আছে, পরীক্ষা শেষ হোক, তারপর দেখা যাবে। তাহলে পম্পের জন্য দেখেন। এটা কি বলতেছে না, আপনার কি মাথা খারাপ হয়ে গেল না? এই বড়টার বাদ দিয়ে আমি ছোটটার জন্য ভাবো নাকি? এসব কি বলে? তুমি কি মেয়েগুলোকে বসে বসে আইবুড়ো বানাবে নাকি? শোনো, আমি ছেলে মেয়েতে কোনো ডিফারেন্স করি না। ওদের আমি পড়াবো, ওদের একটা আইডেন্টিটি তৈরি হবে, তারপর বিয়ে। পড়াশোনার আগে নো বিয়ে। তুমি যেভাবে মেয়েদেরকে লাই দিয়ে মাথায় তুলছো না, রাস্তায় মারামারি শুরু করেছে। মারামারি করিনি তো, মেরেছি। কি? কাকে বেরিয়েছিস? আবু, একজনকে মারলে সে বলা যেত, কিন্তু ও তো প্রত্যেক সপ্তাহে একজনকে মারে। হ্যাঁ, পড়ালেখা তো করেই না, কাপড় চোপড় পরে ছেলেদের মতো, আচার আচরণও ছেলেদের মতো। কি বলবো আর? মা, তুমি যদি বিংশ শতাব্দীতে এসে এই ধরনের কথা বলো, এটা কি তোমাকে মানায়? আমি কি এমনি এমনি মারামারি করেছি নাকি? ছেলেগুলো কি পরিমাণ ডিস্টার্ব করে জানো? আমাকে ডিস্টার্ব করে, চড়িকে ডিস্টার্ব করে, বাবনকে ডিস্টার্ব করে। আমি আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করবো না? এখন ফ্যামিলিকে প্রোটেক্ট করতে গিয়ে আমাকে যদি ছেলে বানিয়ে দাও, আমার ছেলে হতে কোনো সমস্যা নেই। আর সব থেকে বড় কথা বাবা, ওরা প্রত্যেক দিন ডিস্টার্ব করে। আমি তো চাইলে প্রত্যেক দিন ওদেরকে মারতে পারি, আমি সেটা না করে ওদেরকে সপ্তাহে একদিন মারি। কথা ছিঁড়ি দেখো। এই কারণে আমার ধারে কাছে কেউ আসে না, বুঝতে পারছিস? কি বললি? না না, আমি কি বলবো, আমি তো ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমার তো কিছু বলার মুখ নাই। এই শোনো, কালকে সবাই একসাথে চাইনিজ খেতে যাবো। হ্যাঁ, রেডি থাকো। বাবা আমিও যাবো। তুই যাবি কিভাবে? বাবা তো তার আসল মেয়েদেরকে নিয়ে যাবে বলেছে। তুই তো বাবার আসল মেয়ে না, তোকে তো কুড়িয়ে এনেছি আমরা। এই তুই জ্বালাচ্ছিস কেন? সবাই যাবো মা, সবাই যাবো। সত্যি কথা বললাম, আমি জ্বালালাম কোথায়? নীল বিদ্রোহ কবে হয়েছিল? মানে কি? বলো না, উত্তরটা। 1859 থেকে 1860 সালে। নীল আর্মস্ট্রং প্রথম কবে চাঁদের বুকে পা রেখেছিলেন? 20 জুলাই 1969। পৃথিবী আর চাঁদের মাঝে দূরত্ব কত? তুমি আমাকে এই ধরনের প্রশ্ন কেন করছো? জিজ্ঞেস করছি কারণ অ্যাকাউন্টেন্টের চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিতে গিয়ে আমি এসব প্রশ্ন ফেস করে আসলাম। তুমি আমাকে বলো, মানে অ্যাকাউন্টিংয়ের সাথে এইসব প্রশ্নের সম্পর্ক কি? চাঁদের সাথে পৃথিবীর দূরত্ব জেনে আমি কী করবো? আমি কি টাকার সাথে চাঁদের দূরত্ব বের করব? আমি বড় জোর তোমার আমার দূরত্ব বের করতে পারি, যে তোমার আমার মাঝে এই মুহূর্তে আধা হাতের দূরত্ব।
এখন 1 হাত। তোমার এই চাকরিটাও হবে। রফিক স্যার গতকালকে তোর কথা জিজ্ঞেস করছিল, তুই কোচিংয়ে যাসনি কেন? ও সে কি আমাকে খুব বেশি মিস করতেছো নাকি? আরে মিস করতেছে মানে এক ক্লাসে তোর কথা 3 বার করে জিজ্ঞেস করে যে টোরি কোথায় টোরি কোথায়। ও এভাবে ক্লাস মিস দিলে হবে না তো। তোর বাসায় টিএনটি নাম্বার চেয়েছিল। দিছিস? আরে না, কেন দেব? তিতি স্যার আমাকে একটু ফোন করতো, আমরা একটু কথা বলতাম, তাই না? এই তুই তো হ্যাংলা কেন? এখানে হ্যাংলামের কি আছে? তো স্যারকে তো টিএনটি নাম্বার দিতে হবে কেন? ওমা, স্যার হচ্ছে আমার শিক্ষক মানুষ, তার আমার সাথে কথা থাকতেই পারে, আমারও তার সাথে কথা থাকতে পারে, আমরা একটু কথা বলতেই পারি, তাই না? আমি দেখছি তুই হুদাই স্যারের সাথে হেসে হেসে কথা বলিস। তো তার সাথে কি আমরা রাগ করে কথা বলে শুরু করবো? আর তাছাড়া আমি তো সবার সাথেই এসে কথা বলি, তোর সাথে আমি এসে কথা বলছি। আমার সাথে কথা বলা স্যারের সাথে কথা বলা কে এক? আমাদের কি আছে? কি আলাদা? হ্যাঁ আলাদা কি? আমি বুঝছি তোমরা আমার আলাদা করে দিতেছো না। আর তোর না বলছিলাম যে তুই যখন ছাদে আসবি আমার নিয়ে আসবি। কই তুই তো আমাকে নিয়ে আসলি না, নিজেই একা একা এসে হাজির। কোনো সমস্যা নাই, আমি চলে আসছি। খুব সুন্দর। কি নাম তোমার? শায়লা। শায়লা, বাহ, তোমার নামটা যেমন কিউট তুমিও তেমনি কিউট। তুমি কার বান্ধবী? এই যে ভাই আমার বান্ধবী। কিছু লাগবে বলবেন? কিছু না, আমি মানে ওর চেহারা দেখেই মনে করছি, মানে মনে হইতেছে আমার ও বড়ই খাইতে খুব ভালোবাসে। আমি বড়ই নিয়ে আসছি। এই তুই এক কাজ কর ভাই, যা বাসা থেকে বড়িগুলো একটু ভর্তা করে নিয়ে আয়। আমি পারবো না, বিকেলবেলা মাকে বড়ি ভর্তা বানাতে বললে আমাকে বানাবে। পারবি না কেন? জানা একটু যাও, যাও, মরিচ, যাও। লবণ, পেঁয়াজ। তুই আমাকে কোনো কথা বলিস না তো। আমি বললে কি সমস্যা? তুই বললে আমি কিছু না করতে পারি না। হইছে, যা এবার যা। যা যা যা। বড়ই। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল? তুমি আমারে আঙ্কেল বললা? হ্যাঁ ঠিকই তো বলছে। আমি ভাবছি আজকের থেকে আমি আপনাকে আঙ্কেল ডাকবো, কেমন হয়? আমাকে দেখতে আঙ্কেলের মতো মনে হয়? আমার বয়স মাত্র 35, ভাইয়া ডাকলেই তো ভালো হয়। আচ্ছা শোনো, তোমার কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে। তুমিও কিন্তু বড় হয়ে যেতেছি। তোমার 18 ক্রস করছো না? ক্রস করছো না? তেমন তো বড় হয়ে খুব সুন্দর। না মানে আপনি এট এ টাইম কয়জনের সাথে লাইন মারেন? একজনের সাথে মারলে চলে না? মন কি বিচার বলো। কে রান্না করছে? খালাম না না তুমি? এখন তো বলছি বাসায় যাবা, আরাম করে বসবা, তারপর খাবা। কবে যে তুমি রান্না করবা আর বাসায় বসে একসাথে খাবো? চাকরিটা যেদিন পাবা সেদিন। হ্যাঁ, চাকরি না পেলে তুমি আমাকে বিয়ে করবা না? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? সত্য কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছে না? আচ্ছা। তার কথা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা না, এখন যাই, কে নাকি চলে আসে পরে দেখে ফেলবে। দেখে ফেললে হবেটা কি? তুমি হচ্ছে এই বাড়ির রাজকুমারী। আর আমি কি জানো, এ বাড়ির পাশে একটা ছোট্ট ডোবায় থাকা ব্যাংক। তুমি কি নিজেকে রাজকুমার মনে কর? যদি তুমি চাও। খুব প্রেমে চলতেছে তাই না বড়পা? কি ব্যাপার বড়পা, তুমি আমার মুরগির রানটা দিছো? তুমি জানো না আমি মুরগির রান ছাড়া ভাত খাই না? মুরগির 2টা রান থাকে, তোরটা আছে। তুমি এটাও নিয়ে যাও। কিন্তু তুমি একটা মুরগির টুকরা দিছো কেন? দিলে পুরো আস্ত মুরগি রান্না করে দিবা, ভাই আরাম করে বসে বসে খাবে। এক মানুষের জন্য এটাই ঠিক আছে, তোর এত বসে বক বক করতাম না, তুই যা। তুমিও চলে। যাচ্ছে তোমার আর কতই যা। আচ্ছা ঠিক আছে, ছাড় দিলাম আজকে। So, কি যে কেউ চিকন সময় যাও। দেখলে কি হবে? উপর তলা থেকে নিচে নামিয়ে যাবে তোমাকে। আজ মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ভাই
আপনারা কাউরে খুঁজতেছেন? আপনারা খুঁজতেছি না এটা শিওর। আপনি কি এলাকার মুরব্বী নাকি? জি জি, আমি এই এলাকার মুরব্বী। ও, আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। যান এখন এখান থেকে রাস্তা মতন। দাঁড়ায় আছেন কেন? যান। এই ভাই, এদিকে আসুন। আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ থাকি তো। কেয়ারটেকার? কেয়ারটেকার বলতে পারেন। আপনাকে তো খুঁজতেছি। ধরেন। আরে রাখেন। যান ভিতরে যান। ভিতরে যে টরিকে বলবেন ওর আশিক আসছে। আপনি টরির কি হন? কি হয় বলতে সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা, তো কতদিনের সম্পর্ক? এই আপনি কি ওর আব্বা? না, তো আপনার নাম কি বলবো? আমার নাম আশিক। যান। আপনি টরির আশিক? এই ছেলেটা কে? সেই কখন থেকে বাসার সামনে দাঁড়ায় আছে, কাহিনী কি? আশিক? কার আশিক? ছেলেটার নাম আশিক। হ্যাঁ আমি তো আসতেছি। এই আসতেছি মানে কি, দাঁড়া। নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে, নাহলে ওখানে দাঁড়ায় আসছে কেন? কি হয়েছে বলতো? হ্যাঁ আমাদের বাড়ির সামনে তো এরকম কত ছেলে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মানে এই না যে প্রত্যেকবার কাহিনী থাকতে হবে। এবার কিন্তু কোনো কাহিনী নেই, এমনিই দাঁড়িয়ে আছে। তাই না? তাহলে কোনো ঝামেলা হইলে আমাকে কিন্তু আর ডাকবি না। আচ্ছা বলতো আমাকে, কি হয়েছে? ছেলেটা কে? হ্যাঁ তেমন কিছু না, কিন্তু হ্যাঁ আমার বান্ধবীর বিয়ে ছিল, আমি সেখানে গেছি। তারপরে এসে আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো, আমি বলেছি ভালো আছি। এই তারপরে একটু কুশল বিনিময় আর কি, এইটুকুই। এইটুকুই? না মানে তারপরে আমাদের কথোপকথনটা একটু দীর্ঘ সময় গিয়েছে। শুধু এইটুকুই? হ্যাঁ কথা ছাড়া কিন্তু আর কিছু হয় না। তারপরে কি, তোমার ফোন নাম্বার চাইছি আর তুমি দিয়ে দিছো তাই তো? বাসার ঠিকানা চাইছে সেটাও দিয়ে দিছো তাই তো? তাহলে আর বাকি রাখছো কি? এখন যাও, ওই যে বাইক নিয়ে আসছে, পেছনে গিয়ে বসো, একটু রমনা ঘুরে আসো, যাও। ভাই আমি তো বুঝতে পারি না, আমি তো একটুকু কথা বলছিলাম সে যে আমার বাড়ির সামনে চলে আসবে, এটা তুমি চিন্তাও করি নাই। ভাই একটু দেখো না, যদি বাবা জানে তাহলে তো। কাহিনী করছো আর পস্তাবা না, তা তো হবে না। এখন তোমার আব্বা জানবে, বাসায় মুরব্বি আসবে, দেখো কোথাকার পানি কোথায় যায়। ভাই আমি তোমার ছোট বোন না? আমি তোমার ছোট বোন তো, তাই না? আমাকে একটু সাহায্য করো। আচ্ছা মানলাম আমি তোমার ছোট বোন না, কিন্তু আমি জানি যে তুমি আমাকে মন থেকে শালি মনে করো। শালির জন্য তুমি এতটুকু করতে পারবা না? শালু ফাজিল কোথাকার। থাক, দেখতেছি। আপনি বুঝলেন কেমনে যে আমি গুন্ডা না? আমার দেখলে অনেক কিছু বোঝা যায়। এই যে আশিক ভাইয়া, আপনার টরি তো আপনার সঙ্গে দেখা করবে না। মামা তুমি বুঝতেছো না, এটা রাখো। বুঝছি, একটা কাজ করো, নাও তুমি 20 টাকা রাখো, ধরো। আচ্ছা তুমি পুরা টাকাটাই রাখো, কিন্তু মামা টরিকে নিয়ে আসতেই হবে। আর আমি যদি টরির সাথে এখন কথা বলতে না পারি, ভিতরে ঢুকে যদি কোনো হাঙ্গামা করি, তাহলে এটার জন্য দায় আমি না, এটার জন্য দায় তুমি। সো দেরি করো না, তাড়াতাড়ি যা নিয়ে আসো। সুমন, এই তোদের ওখানে কি পম্পি গেছে? পম্পি ও জানি না। না না না, কোনো অসুবিধা নেই, বাসা এখনো ফিরেনি তো। আচ্ছা ঠিক আছে, রাখ, আমি দেখছি। সুপ্তা, এই আমি তো ফারিয়া নুসরতের বাসায় ফোন করলাম, ওখানে তো যায়নি। এত নাম্বার, আমি স্বপ্নার নাম্বারটা খুঁজে পাচ্ছি না। একটু তুই কি জানিস স্বপ্নার নাম্বারটা? আমার হচ্ছে মা সত্য নাম্বার ডাইবো গিয়ে কাছে বাউন্ডারি দিয়েছো সবে তো নামানো তো এলাকার আশেপাশে ঘুরে বেড়ায় না, তুমি না শুধু আমাকে তোমার অন্য মেয়েরা তুই কি কি করে বেড়ায় তাই কি এত নাম্বার, তো বন্ধু আমি কোথায় খুঁজে পাই? এই দেখ তো এখানে স্বপ্নার নাম্বার আছে নাকি,
খুঁজে দেখতো। এই তোমার জন্য মেয়েগুলো এরকম আশকারা পেয়ে মাথায় উঠেছে, বাদর হয়েছে। এক একটা এমনই বাদর হয়েছে বাসায় আটকে রাখা যাচ্ছে না, একেবারে গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছে। সেই সকালবেলা বেরিয়েছে, মাগরিব গেল, এশার ওয়াক্ত হচ্ছে, বাসা আসার কোনো নামগন্ধ নাই। আমার টেনশনে মাথা ঘোরাচ্ছে। আর তোমার কি কোনো টেনশন নাই? আমি বুঝলাম না, তুমি কি শুধুই চারটা মেয়ের বাবা? আরে এত টেনশন করছো কেন? ও চলে আসবে, চলে আসবে। ও তো নিজের দায়িত্ব নিজে জানে। ও তাই সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, চলে আসবে। আজকে আসার পর যদি শাসন না করো, আমি নিজে কিন্তু এই সংসার ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ও আসুক। ও আসলে আমি আচ্ছা করে বকে দিব। এই তো এসে গেছে। এই এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? হ্যাঁ তুই প্রত্যেক দিন এইরকম দেরি করিস। আর তোর মার এখানে টেনশন টেনশন অস্থির হয়ে গেছে একদম। আর কখনো যেন এরকম না দেখি। হ্যাঁ আমি বকে দিলাম, একদম বকে দিলাম। যা। দাঁড়া, তুমি কি আমার সাথে ফাইজলামি করো? এটা তোমার শাসন করা বকা দেয়া? সুপ্তা, ব্যাগটা গোছা, এক্ষুনি বেরিয়ে যাব আমি। আম্মা এখন একটু বেশি বেশি করছো না? আমি তো মাত্র আধা ঘন্টা লেট করে আসছি। আর আমি তো একা কোথাও ঘুরতে যাইনি, আমি শম্পা আর ওর ভাইয়ের সাথে নাজিরা বাজারে ঘুরতে গিয়েছিলাম। বাহ, তুমি ঘুরতে থাকো, আর এদিকে তোমার মায়ের যে টেনশনে মাথা ঘুরছে সেটার তোমার কোনো চিন্তা নাই। তোমার মা গ্রেপ পর্যন্ত বাইরে থাকার কথা, এখন কয়টা বাজে? আমি এত বয়স্ক একটা মহিলা, আমি তো বিকালের পরে কখনো বাইরে থাকি না। আর তুমি? আবার দেখ তো আম্মা কি উল্টাপাল্টা কথা বলতেছে। আচ্ছা তোমার আর আমার যুগ কি এক? তোমার বিয়ে হয়েছে যুদ্ধের আগে, এখন কি চলতেছে 97। বিংশ শতাব্দী থেকে বের হয়ে আসো। হ্যাঁ পুরো বেয়াদব। এই জন্য কিন্তু মেয়েদের বাইরে যাওয়াটা আমি একদম পছন্দ করি না। এত রাত পর্যন্ত যে বাইরে থাকলে কি করেছো না করেছো কিছুই তো জানি না। ও মা, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? কথা বলিস কেন? হ্যাঁ তোকে বকে দিলাম না? যা ভিতরে যা, যা হাত মুখে পড়তে বস, যা। কথা বলে তুমি কিন্তু আবার ওকে বাঁচিয়ে দিলে। তুমি যদি মেয়েদের ঠিক মতো শিক্ষা না দাও, ওরা কিন্তু শিক্ষিত হবে না। একটা বারের জন্য আমার কথাটা শোনো। শোনো শোনো শোনো, আমার মেয়েরা না শিক্ষিত, ওরা যথেষ্ট রেসপন্সিবল। হ্যাঁ ওরা ভালো মন্দটা বুঝতে শিখেছে। আর একটা কথা মনে রাখো, ওদের শরীরে কিন্তু আমার রক্তই বইছে। হ্যাঁ ওরা ওরা কখনো ভুল করবে না। মাথাটা একটু ঠান্ডা করো, ঠান্ডা করো। তুমি কথা গিলছো কেন? পড়ালেখা বাদ দিয়ে বসো, পড়ো। আচ্ছা ঠিক আছে, পড় মা, তুমি যাও 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 যাও। এই মেয়ে দাঁড়াও, দাঁড়াও না। আরে এত ভয় পেলে চলবো? হ্যাঁ আরে দাঁড়াও। কি ব্যাপার বাবন? কি স্কুল থেকে আসতেছো? স্কুল ড্রেস পরে কি কেউ ইউনিভার্সিটি থেকে আসে? হ্যাঁ তাই তো। তুমি এরকম ঘামতেছো কেন? ভাইয়া, ওই যে বোরখা পরা মহিলাটা, উনি আমাকে ফলো করতেছে। আমাকে মনে হয় কিডন্যাপ করবে। তোমাকে ফলো করতেছে মানে? কিডন্যাপ করবে কিভাবে? ওই যে কিডন্যাপ করে বোরখার মধ্যে ঢুকে নিয়ে চলে যাবে। হ্যাঁ আগুলি, তোমার সাইজ দেখছো? উনি বোরকার মধ্যে তোমার লুকায় নিয়ে যেতে পারবো? আর তুমি কি বাচ্চা? যাও আমি দেখতেছি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কি কাউরে খুঁজতেছেন? আমি এই এলাকার মুরব্বী, আমারে বলেন। আমারে সবাই চিনে, আমিও সবাই চিনি, বলেন। এই তুমি তরু না? আপা আপনি আমার চিনে ভালাইছেন? আমি ভাবতেছি সামনের মাসে ইলেকশনে দাঁড়াবো। আমার যে কি ভালো লাগতেছে, আপনি আমার চিনে ভালাইছেন। বলেন আপা, আমি আপনার কি খেদমত করতে পারি বলেন। এই এত বয়স হয়েছে, তুমি বিয়ে করো না কেন? হ্যাঁ এনে ঘোরাফেরা করো কেন? আপা আসলে পছন্দ মতো পাত্রী খুঁজে হইতাছি না। কয়দিন পরে তো পছন্দ মতো না, কোন মতোই পাত্রী খুঁজে পাবা না। ওই বিয়ের পরে ডাক্তারের কাছে দৌড়ানো লাগবো, পাস হবে না তো। কি যে কন্যা আপা, আপনি যদি আমার দিকে একটু খেয়াল করেন তাইলে দেখবেন আমি প্রত্যেক বছর 3টা করে প্রোডাকশন দিতে পারবো। তুমি একটা মাকাল ফল, তোমার দিকে খেয়াল করে আমার সময় নষ্ট করে লাভ আছে? সরো, আমার আসল পাত্রী করে আমি আরাম। সরো। ঠিক আছে, যার কেউ নেই, হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহ বর্ষা। তোমার আম্মু আছে? এই কি রে, কি আসছে? আপা, উনি আমাকে কিডন্যাপ করার জন্য বাসা পর্যন্ত চলে এসেছে।
পাগল হয়েছিস? তোকে আবার কে কিডন্যাপ করবে? দাঁড়া আমি দেখছি। আপনি কে? তোমার নাম কি? টরি। তুমি 3 নাম্বার না? কি 2 নাম্বার 3 নাম্বার বলছেন? আপনি কে? আমি ঘটক বকুল, তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। বিয়ের প্রস্তাব? কার জন্য? ওই যে ওর জন্য। ওর জন্য? ওকে কে বিয়ে দেবো? ওর তো বিয়ের বয়স হয়নি, মাত্র 16 বছর বয়স। আমার 18 হয়ে গেছে। আপনি আমার কথা বিবেচনা করতে পারেন। আমি রান্না করতে, সেলাই করতে, নাচতে, গাইতে সব পারি। বিয়ের জন্য যা যা গুণ দরকার সব আমার আছে। আপনার কাছে কি কি কালেকশন আছে দেখেন না। আপনি বসুন না, এখানে একটু বসুন না। আপনার কাছে কি কি কালেকশন আছে আমাকে একটু বের করে দেখান। তোমাকে দেখাবো? বিয়ে কে করবে? আমি। আমাকে দেখাবেন না তো কাকে দেখাবেন বলেন? আপনার কি আমাকে পছন্দ হয় না? আমি কিন্তু দেখতে ভালো আছি। আপনার কাছে কি কি ছবি আছে আমাকে একটু দেখান। এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেসর সব আছে। কিন্তু আপনার কাছে পাইলট পাত্র আছে? এই যে এই ছেলেটা হচ্ছে আর্মির ক্যাপ্টেন। কিন্তু উনি তো আকাশে উঠতে পারবে না। আমি আবার আকাশে উঠতে চাই, পাখির মতন ডানা মেলে। আরে তুমি তো টাড়ির থেকেও সুন্দর। কি নাম তোমার? কি সুন্দর গোল গোল চুল। আরে এটা কি পরছো? তুমি এরকম ড্রেস পরো কেন? সেরকম ড্রেস পরতে পারো না? আমি এরকম ড্রেসই পরি। আপনি কে? আমি বকুল ঘটক। আপনি বকুল হন আর বুলবুল হন সেটা আমাদের দেখার বিষয় না। এই বাড়িতে বিয়ের জন্যই তো আসছেন, তাই না? এই বাড়ির কোনো মেয়ে বিয়ে করবে, সবাই অবিবাহিত থাকবে। আপনি যান। আরে এত সুন্দর একটা বাগানে আসছি, সাইডটা ফুল, সাইড রকমের সাইডটা ফুল, এক এক ফুলের এক এক রকম গন্ধ। আমি তো এই বাগানে মালি না দিয়ে যাবোই না। মালিক হতে দেয়া আমার দায়িত্ব। আম্মা কই, আম্মা ডাকো, আম্মার সাথে দেখা করবে তারপরে যাবো। আপনাকে না বললাম মালিটালি দিয়ে কাজ হবে না, পাইলট লাগবে। তোর উত্তেজনা সবসময় একটু বেশি। যা ভেতরে যা, যা ভেতরে যা। আম্মা, আপনি দাঁড়াইছেন কেন? আম্মা এসে আপনাকে যদি বলে যে আমরা কেউ বিয়ে করব না, তখন কি আপনি মানবেন? চলে যাবেন? যাবেন তো? এই যে আম্মা চলে এসছে। আম্মা, উনি হচ্ছে ঘটক, এই বাড়িতে তোমার মেয়েদেরকে বিয়ে দিতে আসছে। হ্যাঁ, তুমি ওনাকে বলে দাও যে এই বাড়ির কোনো মেয়ে বিয়ে করবে না, সবাই অবিবাহিত থাকবে। বলো। না না, আমার মেয়েরা পড়াশোনা করছে তো, শেষ না হওয়া পর্যন্ত বিয়ে দিব না। আপনি যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমারই তো এখন বিয়ে দেওয়ার লাগবো। যেমন ফুল তেমন কলি। এই তোমার নানি কই? তোমার নানির সাথে কথা বলতে হবে। পরে নানি নাই পরে। জি হ্যাঁ হ্যাঁ, আমি আবার আসবো। আমার ব্যাগ। জি আমি আরে আপনি চলেন, বেরুন বেরুন। আমি আবার আসবো। এখানে এত ফুল, কত কলি, কত সুন্দর বাগান। মেরি মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। টরি, ঠিক মতো লেখাপড়া করবে, একদম দুষ্টুমি না, সামনে পরীক্ষা। বাবা, আমি হচ্ছি তোমার সব থেকে লক্ষ্মী মেয়ে। আমি কোনোদিন দুষ্টুমি করেছি এটা কেউ বলতে পারবে? অসম্ভব। এটাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন। তুই কিন্তু ইউনিভার্সিটি থেকে বাসায় চলে আসবি, বাইরে থাকবি না, বুঝলি? হ্যাঁ, আমার মাথা ছুঁয়ে কসম খা। কি আসলে যখন কসম কাটবো আমি? একটু খা না। আচ্ছা ঠিক আছে, আমি বেশিক্ষণ তো বাইরে থাকবো না, দরকার পড়লে 24 ঘন্টা বাসায় থাকবো। মনে থাকে যেন। তুই ওদের একটু দেখে রাখিস, তোর কথা তো শোনে, বুঝলি? এই 2 দিন কিন্তু তুই বাবা তুই মা। হ্যাঁ মা, 2-1টা হলে ঠিক ছিল, এতগুলা মাতাব্বরের দায়িত্ব আমি নিতে পারবো না। কি বলিস সেটা? আরে বাবা, মাত্র 2 দিনই তো, একটু দেখে শুনে রাখিস। 2 দিন পরে আমরা বাড়ির কাজগুলো সেরে চলে আসবো। মা না গেলে হয় না। আরে জরুরি কাজ তো মা, না গেলে তো ঝামেলা হয়ে যাবে। কান্নাকারি করিস না। 2 দিনের মধ্যে চলে আসবো। ওই যে আমাকে নিয়ে যাও। এই এই চলো তো, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আসো 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 আসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল 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 চল, দেরি হয়ে যাবে। বাবন 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 খেতে খেতে একদিন তো হ্যালো,
ভাইয়ার ভাবি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কে রান্না করছে? বাবা লুকোচুরি অনেক হলো, ডাকো আমায় আজ। চেনা মুখের আশাতে বেদনায় সেজেছে সাজ। কত দূরে হারিয়েছ স্বপ্ন খোঁজার ভিড়ে, স্মৃতির ভেজা ডাকে চোখটা খুঁজে মরে। সন্ধ্যা নামে উঠোন জুড়ে নীরব বাতাস বয়। তোমার ফাঁকা ঘরটা দেখে কেমন জানি হয়। ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো আবার ঘরে। তোমরা ছিলে সবচেয়ে দামি, অমূল্যবান হিরে। তুই খাবি না? না, আমার ক্ষুধা নেই। তোরে কতবার বুঝায় বলতে হবে যে জমির কাগজপত্রগুলো একটু দে, আমি একটু দেখি কোথায় কি ঝামেলা আছে। আমার এক বন্ধু আছে লয়ার, ও আর বেশি দিন দেশে থাকবে না। ওরে এখন দেখাইতে না পারলে তো ঝামেলায় পড়ে যাব। চাচা কোথায় কি রাখা আছে সেটাই তো আমি এখনো বুঝে উঠতে পারি নাই। একটু সময় দাও, আমি নিজে থেকে বের করে তোমাকে জানাবো। আর তোমাকে তো বলতেই হবে, সব কিছু তো আমি একা বুঝতে পারবো না, তোমাকে তো আমার লাগবে। তোর এত কিছু বুঝতে হবে না। তুই কি কখনো রেজিস্ট্রি অফিসে গেছিস? তুই তোর বাবার কাজকর্ম সম্পর্কে কোনো কিছু জানিস? সব কিছু তো করছি আমি। তোদের এই যে জমি জমা সম্পত্তি সব কাগজপত্র ঠিকঠাক করছি আমি, ঝামেলা দেখছি আমি। এখন তো ওই কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, বছরও প্রায় শেষ, সব কিছু হালনাগাদ করতে হবে। চাচা, তোমার কাছে মনে হতেছিল তুমি একটু বেশি করতেছো? আব্বা মারা গেছে 4 দিনও হয় নাই। তুমি কি বুঝতেছো যে আমরা 4 বোন এতিম হয়ে গেছি, আমাদের মা নাই বাবা নাই, আর তুমি আছো তোমার কাগজপত্র নিয়ে। এই সময় চুপ থাকলে হবে? ধর জমি জমা নিয়ে যদি কোনো একটা ঝামেলা হয় তাহলে দোষ দিবি কারে? আমারে? তোমার কিচ্ছু করতে হবে না, আমরা বড় হয়েছি, আমরা সব করতে পারবো, সব বুঝি। তোরা বুঝলে হবে? তোর ওই বাবার কাগজপত্রের ভিতরে আমার জমি জমার কাগজপত্র তো আছে। আর এই জন্যই তো দুলাভাই আপনার ফ্যাক্টরি থেকে বাইর করে দিছিল। আপনারে কোনো কিছুতে পাশে রাখে নাই। শোনেন, আমার যতটুকু মনে আছে, দুলাভাই জমি জমার বেশিরভাগ জিনিসই আপনার নামে লিখে দিছে। ভিটে মাটির কিছু তার নামে রাখছিল, পোলাপানের জন্য রাখছিল। আপনি এত কিছু বুঝতে যান না, তারা তাদেরটা বুঝে নিক। ফরাদ সাহেব, আপনি একটু বেশি কথা বলতেছেন না? আর বাইরের লোক হয়ে ঘরের ভিতরে কথা বলার দরকার নাই তো। আমি বাইরের লোক, আমি যদি বাইরের লোক হই একই হিসাবে আপনিও বাইরের লোক। আপনি যদি ঘরের লোক হইতেন তাহলে মানুষগুলোকে আগলায় রাখতেন, এদের জমি জমার হিসাব নিতে আসতেন না। হ্যাঁ, আগলে রাখতে গেলেও না টাকা পয়সা লাগে। আর তোরা দিন দুনিয়া তো দেখিস নাই, একবার দেখা শুরু কর, তাহলে বুঝবি কত ধানে কত চাল। দেখি না কি করতে পারিস। মামা একটা ঝামেলা হয়ে গেছে। কিসে? বাড়ির কাগজপত্র তো আলমারিতে নাই। মানে? তুমি এগুলোর কিছুই জানতে না?
আসলে গত 2 বছর ধরে তোমাদের ফ্যাক্টরির অবস্থা খুব খারাপ ছিল। ফ্যাক্টরির অবস্থা যাতে ভালো হয়, যার জন্য তোমাদের বাড়ি বন্ধক রেখে তোমার আব্বা ব্যাংক থেকে অনেক মোটা অঙ্কের একটা লোন নিয়েছিল। তোমার আব্বার একজন পার্টনার আছে আমজাদ সাহেব। ম্যানেজার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকে কি কান পড়া দিচ্ছেন? না না, তেমন কিছু না। আমি এই সুপ্তাকে ফ্যাক্টরির সিচুয়েশন সম্পর্কে একটু বোঝাচ্ছিলাম। ও সুপ্তা, কেমন আছো মা? আমার নাম আমজাদ, আমি তোমার বাবার পার্টনার ছিলাম। ইনফ্যাক্ট এই ফ্যাক্টরির 40% শেয়ার আমার। আমি সেদিন জানাজে গিয়েছিলাম, দূর থেকে তোমাদের দেখেছিও, কিন্তু বুকের ভেতরটা এমন হাহাকার করছিল যে তোমাদের সঙ্গে গিয়ে একটু কথা যে বলবো সে সাহসটা হচ্ছিল না। একে পরিবার নাকি? আসসালামু আলাইকুম, আমার নাম রাব্বি, আমি সুপ্তার বন্ধু। ও ভালো, বিপদে আপদে এরকম পারিবারিক বন্ধু থাকা খুবই ভালো। তা সুপ্তা এখন কি করবে, কিছু চিন্তা করেছো? আঙ্কেল, আমি আসলে কিছু বুঝতে পারছি না। আব্বা আসলে এই ব্যাপারে কখনোই কিছু জানায়নি। ইনফ্যাক্ট আব্বাকে দেখেও কখনো বুঝিনি যে ফ্যাক্টরিতে এত ঝামেলা চলছে। তা আজকে এখানে এসেছো কি মনে করে? অ্যাকচুয়ালি আঙ্কেল তো কখনোই ওদেরকে ব্যবসায়িক কোনো কাজে ইনভলভই করেননি, আর এখন তো দায়িত্ব নেবার মতো কেউ নেই। বলতে পারেন এক ধরনের দায়িত্ববোধ থেকে এখানে আসা, একটু খোঁজ নেয় আর কি, পরিস্থিতি কেমন এখন কেমন চলছে এই আর কি। না সবই ঠিক আছে, কিন্তু একটা মরা হাতির দায়িত্ব নিয়ে তো কোনো লাভ নেই, কারণ মরা হাতি কোনো কাজেই আসে না। এই ফ্যাক্টরিটা এখন একটা মরা হাতি। যদি এই মরা হাতির দায়িত্ব নিতে চাও নিতে পারো। সুপ্তা, তুমি কি ব্যাংকে গিয়েছিলে? জি না। ব্যাংকের লোকজন তোমাদের বাড়িতে যাবার আগে আমার মনে হয় যে তোমার একবার ব্যাংকে যাওয়া উচিত। ব্যাংকে গিয়ে পুরো পরিস্থিতিটা বোঝো, তারপর সিদ্ধান্ত নাও যে তুমি দায়িত্ব নেবে নাকি নেবে না। এই যে আপনাদের ফাইল, পুরো ফাইল ফটোকপি করে দিয়েছি। এখানে বিস্তারিত সব জানতে পারবেন। আপনার বাবা কবে লোন নিয়েছিল, কত টাকা লোন নিয়েছিল এবং কিসের এগেনস্টে লোন নেওয়া হয়েছিল, সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনি পড়লেই বুঝতে পারবেন। আর এখন থেকে যদি বুঝতে না পারেন, আপনার বাসায় গিয়ে বুঝিয়ে দিয়ে আসবেন। আচ্ছা, এই লোন পরিশোধ করার সময়সীমা কতদিন? সময়সীমা তো ছিল 2 বছর, কিন্তু রহমান সাহেব একটা কিস্তিও পরিশোধ করতে পারেনি। সেই কিস্তি জমে জমে বিশাল অঙ্ক হয়ে গেছে। এখন 3 মাসের মধ্যে যদি আপনারা এই কিস্তিগুলো শোধ করতে পারেন তাহলে আবার রিনিউ হয়ে যাবে। আর যদি শোধ করতে না পারেন তাহলে আমরা এই বাড়িটি সিলগালা করতে বাধ্য হব। ছাদ ছিল, বারান্দা ছিল, অন্য কোনো ঘরেও তো সিগারেটটা ধরাইতে পারতেন, এখানেই ধরাই দইল। এই মিয়া, আপনার সমস্যা কি? হ্যাঁ, এখানে খালি কি সমস্যা যে এখানে বাড়ি থাকতেছে না, সেখানে বেডরুম আর বারান্দার মধ্যে পার্থক্য কি? আমার তো ইচ্ছা হইতেছে পুরা বাড়িতে আগুন লাগাই দেয়। আপনার কি ইচ্ছা করতেছে না আমার শোনেন না, আপনি কলা নিচ্ছেন, আমার কথা বলেন। আমরা কথা বলতে পারি, আপনি কিন্তু মারামারি করতেছেন। আপনি দেখছেন যে আপনি গলা নামে কথা বলতে চুপ করেন না। আপনি এইটাই তো জানেন না। সবাই একটু চুপ করবেন। কথা বলতে হয়। চুপ করেন আপনারা একটু। আপা, কি হয়েছে? গত 2 বছর ধরে ফ্যাক্টরির অবস্থা খুব খারাপ চলতেছিল। আব্বা ওই অবস্থা থেকে বের হওয়ার জন্য বাড়িটা নিলামে রেখে ব্যাংক থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট টাকা লোন নিয়েছিল। কিস্তি পরিশোধ করতে পারি নাই। আগামী 2 মাসের মধ্যে যদি 1 কোটি টাকা ব্যাংকে না দিতে পারি তাহলে ব্যাংকে বাড়িটা নিলামে তুলে দেবে। বাড়ি নিলামে তুলবে মানে? আর ফ্যাক্টরি? ফ্যাক্টরি তো আগে থেকে লসে চলতেছিল, আর
তার উপরে আবার ফ্যাক্টরির 40% শেয়ার নাকি বাবা তার এক বন্ধুকে বিক্রি করে দিয়েছিল, আমজাদ হোসেন। আমি এই কথাটা ভাইজানরে হাজারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে আমার কথা শুনে নাই। এজন্যই তো আমার ফ্যাক্টরি থেকে বাইর করে দিছে। উনি 1 নাম্বার রাস্তাতে ব্যবসা করবেন, উনি 2 নাম্বারই করবেন না, উনি ঘুষ দেবেন না। আরে এইভাবে কি ব্যবসা করা যায়? আপনি সবার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারেন না? সবসময় এমন অভদ্রের মতো কথা বলেন কেন? কার সাথে কিভাবে কথা বলতে আসবে না? আপনার সাথে আবার কিভাবে কথা বলবো? আপনি এরকম সবার সামনে সিগারেট জ্বালাই দিছিলেন, এটা কোনো ব্যবহার? ওর শরীর, ওর মায়ের রক্ত, ওর মায়ও এরকম স্যালাং স্যালাং করে কথা বলতো। শুনেন, আমার মা না উচিত কথা বলতো, তার জন্য তাকে অনেকে পছন্দ করতো না, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আর আমরা 4 বোন তার মতোই হয়েছি, উচিত কথা বলতে কাউকে ছাড়ি না, সে চাচাই হোক আর যেই হোক। খাবার রেডি, খাইতে আসো। এই, তুমি কি এখানে বান্দিগিরি করতে আসছো? যাও, কোনো খাবার লাগবে না, যাও। সুপ্তা, তুই যে চারপাশে এইভাবে ঘুরে ঘুরে সব খবর নিতেছিস, তুই ব্যবসার কি জানিস? হ্যাঁ, আর তুই, আমি তো দেখা নিব তোরা এই বাড়ি কেমনে টিকায় রাখিস, দেখা নিব। দাঁড়ান, দেখার আগে একটু কথা আছে। আমি জীবিত থাকতে আমার ভাগ্নিদের সম্পত্তি, বাড়ি আপনি সব ঘুরাই ফেলবেন, সব কিছু মানে বাজাচ্ছি আমরা। আমি মরছি। আমার ভাইয়ের বাড়িতে দাঁড়ায় থেকে আমাদের চেক করতেছেন, তাই না? ঠিক আছে তো, আমি বুঝছি আপনি এদের বিয়াদও বানাইছেন। দেখি ঠিকান বাড়ি গার্জিয়ান যখন হচ্ছে আমি সামনে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার দেখতে হবে না, আমি দেখবো। আর সপ্তাহ শোন, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে সবার কাছ থেকে তুই নিবি, নিয়ে তুই সব কিছু সামলাবি, পারবি না? কারণ কোনো ঝামেলা আছে? আচ্ছা, কোনো ঝামেলা? এটাই ফাইনাল কথা। এই তুই এখানে বসে আসছিস কেন? বই খোলা কিন্তু পড়তেছিস না? পড়তে হবে তো, সামনের মাসে পরীক্ষা না? আমি পরীক্ষাটা না দিই? কথাটা একদম মুখে আনতে হবে না। আমরা 4টা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সব মেয়েদের মধ্যে তুই স্ট্যান্ড করেছিস। আব্বার কত ইচ্ছে ছিল না তুই পড়াশোনা করবি, ডাক্তার হবি। এখন তুই যদি এই ধরনের কথা বলিস তাহলে আব্বা কষ্ট পাবো না? আব্বাকে খুশি করতে হলে তো তোর পড়াশোনা করতে হবে, তাই না? একটু কষ্ট করে পড়াশোনাটা শেষ করবো। আমি একটা যাচ্ছি, আসতে একটু দেরি। আপা, কই যাচ্ছিস তুই? ব্যাংকে যাচ্ছি একটু। আমি আসবো সাথে? না, তো প্রয়োজন হলো আমি তোকে জানাবো। না, সাবধানে যাইস। মেরিন মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কিরে, হঠাৎ এইভাবে আসতে বললি? তোমার সাথে আর বাবা, কি কথা? আমি যে প্রশ্নগুলো তোমাকে পড়বো তো সেগুলো 16 উত্তর দিই, ঘুরে দিচ্ছে বলো। আচ্ছা, কি বলবি সেটা বলবি তো। তুমি আমাদের বাবার সয় সম্পত্তি, ফ্যাক্টরি, বিজনেস সম্পর্কে কতটুকু জানো? হঠাৎ এইসব প্রশ্ন আমারে করতেছিস? কারণ ইদানিং সুপ্তার আচরণ আমার কাছে পছন্দ হচ্ছে, অনেক সন্দেহজনক মনে হচ্ছে। মানে? আমি জানি না, আমি ঠিক বুঝতে পারছি না।
আরে কি হয়েছে সেটা খুলে বলবি তো? বললাম তো আমি জানি না, আমি বুঝতে পারছি না। রাগ করিস না, ওই ঠান্ডা মাথায় কথা বলার জন্য সিগারেটটা ধরাইলাম। শোন, নদী শুকায় গেলেও খালটা থাকে। আমি তোদের চাচা, যাই হোক না কেন তারপরে আমি তোদের চাচাই। আমি শক্তিকে যেমন ভালোবাসি, তোকেও সেরকম ভালোবাসি, বাবনকেও তাই। আমি চাই না কেউ একজন তোদের এই বিশাল সম্পত্তি ভোগ করুক আর তোরা ওই রাস্তায় ফেউ ফেউ করে ঘুরে বেড়াস। মানে? আচ্ছা, তোর কি মনে হয় তোদের এই কোটি টাকার ফ্যাক্টরি, এত টাকার বাড়ি, থাক না ব্যাংকে 2-4 কোটি টাকা লোন, এই সম্পত্তি বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে তো লোন শোধ করার পরেও 3 জনম পায়ের উপর পা তুলে ঘরে বসে খেতে পারবি। আচ্ছা, একটাবার কেন ভাবতেছিস না আমি চাচা থাকতে আমারে না নিয়ে, তোদেরকে সাথে না নিয়ে, ভ্যানিটি ব্যাগের মতো একটা বয়ফ্রেন্ডের সাথে নিয়ে ঘুরে ঘুরে সব খোঁজ খবর নিতেছে সুপ্তা, কি জন্য? কারণ সে একা সবকিছু ভোগ করতে চায়। আমি এই কথাটাই না তোদের বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি কাদের জন্য করতেছি? যাদের জন্য করি তারাই তো ধমক দিয়ে আমাকে থামায় দেয়। তাহলে আমার আর কি করার আছে? তুমি যা বলছো কি বুঝিস? এতে বোঝাবুঝির কি আছে রে? হ্যাঁ, এই তোর কি ধারণা তোদের এই ফ্যাক্টরির দাম কত? কি রে, কি করিস? ব্যাংকের ফাইলটা দেখতেছি, দেখি মাথায় কিছু ঢোকে কিনা। আমি দেখবো? না না, আমার মাথায় ঢুকতেছে না, তুই আর কি বুঝবি, দরকার নেই। আপা, চুলায় যে তরকারি বসাইছেন পুড়িয়া যাইতেছে, একটু দেখবেন আর। আপনি এখানে কেন এসেছেন? কে বলেছে আপনি এখানে আসতে? আমি আসতে বলেছি। কেন? কেন মানে কি? বাবার জায়গা জমি সয় সম্পত্তি একটা সময় চাচাই দেখতো, কোথায় কি আছে না আছে সেটা চাচা ভালো জানে। চাচার এখানে থাকা উচিত। শুরু কর। রহমান সাহেবের সকল সম্পত্তি ও ফ্যাক্টরি আপনাদের 4 জনের নামে সমানভাবে আছে। শুধুমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি সানজিদা রহমান সুপ্তার নামে দেওয়ার জন্য আপনাদের সকলের সিগনেচার লাগবে। সাইন কর। আমি কেন সাইন করব? করবি না কেন? তুই শুনিস নি উকিল সাহেব কি বলেছে? আমি শুনেছি, কিন্তু আমি কিছু বুঝিনি। বুঝিস না? কেন বুঝিনি বুঝতে পারছিস না? আমি তোকে কতবার করে বলেছি যে তুই কোথায় যাচ্ছিস আমাকে নিয়ে যা, আমাকে একটু বোঝা, আমি কিছু বুঝতে চাই। কই, তুই তো আমাকে বোঝাসনি। কিভাবে বুঝবো আমি? হ্যাঁ, আমি সম্পত্তিতে ভাগ নিতে রাজি আছি, কিন্তু আমি কোনো দায়ের ভাগ নিতে রাজি নেই। মানুষ যখন সম্পত্তির ভাগ নেয় তখন দায়ের ভাগ নিতে জানতে হয়। সুপ্তা তাই করছে, তোদের সবাইকে দায় মুক্তি করতে সে নিজের কাঁধে দায়িত্ব চেপে নিচ্ছে, নিজে দায়িত্ব বুঝে নিচ্ছে। বড় বড় যা করা উচিত সে তাই করছে, তোরা কেন পিছপা হচ্ছিস বুঝতে পারছিস? সবার দায় কাঁধে নিচ্ছে নাকি পুরো সম্পত্তি নিজের নামে নিচ্ছে সেটা পরিষ্কারভাবে বলার জন্য তো সবাইকে জানানো দরকার ছিল। তোমরা তো সব নিজেরাই সব কিছু করছো, আমার কথা নয় বাদই দাও। কেন বাদ দেবো? কেন? আপনাকে ফ্যাক্টরি থেকে কেন বের করে দেওয়া হচ্ছে?
আপনি কি মনে করছেন আমরা কিছু জানি না? আপনি যে দিনের পর দিন টাকাগুলো আত্মসাৎ করেছেন, বাবার বিভিন্ন জমি বিভিন্ন সময় বিক্রি করে দিয়েছেন, সেই টাকাগুলো একা একা খেয়েছেন, এগুলো কি আমরা কিছু জানি না? আমরা সব জানি। আমার বাবা না সম্পর্কের খাতিরে আপনাকে কখনো কিছু বলেনি, কারণ সে ছিল একজন অনেস্ট মানুষ। আপনার মতো দুর্নীতিবাজ আর বাটপার না। টরি, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে শিখিসনি? ও কিভাবে কথা বলবো সেটাও আমি এখন তোর কাছ থেকে শিখবো? হ্যাঁ, আমার কাছ থেকে শিখবি, কারণ আমি তো বড় বোন। বড়ই যদি হতি তাহলে আপার মতো দায়িত্ব নিতি, ব্যাপারগুলোকে ঘোলাটে করে এত ঝামেলা পাকাতি না। স্বার্থ। আচ্ছা পম্পি, বাইরের মানুষজন আছে এখানে ঝামেলা করছে, তোর কি লাগবে সেটা আমাকে বল। আমি পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করব না। যদি আমাকে সাইন করতেই হয় তাহলে আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করতে হবে। টাকা আমার দিকে তাছা, ঝামেলাটা কি হচ্ছে পম্পি? পাওয়ার অফ অ্যাটর্নি তুই চাস? তুই দিলে তো আমি নিব। দিছিস আমাকে? পাওয়ার অফ অ্যাটর্নির সাথে সাথে কিছু লাইবিলিটিস থাকে পম্পি, এটার সাথে সাথে কিন্তু বাবার ঋণের পুরোটাই তোর নিজের ঘাড়ে নিতে হবে। তুই পারবি? কেন কেন বাবার পুরা ঋণের বোঝা আমি আমার ঘাড়ে কেন নিব? এইভাবেই হয়, তুই না জেনে কথা বলতেছিস। আমি বলি তোকে, আমি জানি না, তাই না? তুই আমাকে জানতে দিছিস কখনো? তুই আমাকে কখনো জানতে দিছিস? আমি যে তোকে বারবার জিজ্ঞেস করছি যে আমাকে সাথে নিয়ে যা, আমি একটু বুঝি, আমি একটু জানার চেষ্টা করি, তুই তো আমাকে জানতে দাস নাই। আমি তো এখন বুঝতেছি কেন জানতে দাস নাই। তুমি কাকে জানতে দিছো? তোমার ওই বয়ফ্রেন্ডকে। কারণ তুমি আর তোমার বয়ফ্রেন্ড মিলে আমাদের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাও, তাই না? লজ্জা লাগে না তোমার ছোট ছোট বন্ধুদের সাথে এরকম করতে? আব্বা মা বেঁচে নাই, খুব ভালো হয়েছে। যদি বেঁচে থাকতো তাহলে তোর এই কুকন্ড দেখে না মারা যেত। বেচপা সার, তুই আব্বার সাথে এমন যাতা ব্যবহার করছিস কেন? তোর মাথা ঠিক আছে? তুই ছোট ছোট মতো থাক, খবরদার আমাদের মাঝখানে আসবি না। আর তুমি যে আব্বার সাথে বেয়াদবি করছো তাতে কিছু না, তোমার লজ্জা করে না? আর একটা কথা বললে গলা চাপ দিয়ে মেরে ফেলবো। মারার বাকি রাখছিস কি? পুরো পরিবারটাকে তো ধ্বংস করে দিচ্ছিস। আমি ধ্বংস করছি? আমি ধ্বংস করি না, ধ্বংস করতেছে সে, তোর বড় বোন। ও আর ওর বয়ফ্রেন্ড মিলে আমাদের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করতেছে। দুই দিন পর যখন রাস্তায় ভিক্ষা করবি তখন বুঝতে পারবি যে আমি বাঁচাতেছি না, ধ্বংস করতেছি। প্লিজ থাম, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে চাস ওইভাবেই হবে। আজকের পর থেকে দায়িত্ব সব কিছু তোর। আমি কোনো কিছুতে ইন্টারফেয়ার করবো না। কাঁদতেছো কেন? কেন কাঁদছো? আমি চাকরি পাইছি সেই খুশিতে? আমি না সবসময় জানতাম খুশি আর কষ্ট একসাথে আসে। খুব খুশি হয়েছে কিন্তু আমার
কষ্ট পাচ্ছি। তুমি জানো আমি এই অপেক্ষা করেছি এই সময়টার জন্য, অপেক্ষা করেছি আমি, তো অপেক্ষা করেছি যে তোমার একটা চাকরি হবে। কবে আমি আব্বাকে গিয়ে বলবো, আব্বা রাব্বির চাকরি হয়েছে, আমি রাব্বিকে বিয়ে করতে চাই। আব্বা আজকে তোমার চাকরি হয়ে গেছে, কিন্তু আমার আব্বা, আমার আব্বা কষ্ট হচ্ছে কেন জানো? আমি তোমাকে বলতে পারছি না যে চলো শুধু একটা সংসার করি, নতুন জীবন শুরু করি। কেন পারতেছো না বলো? কারণ মাঝে মধ্যে জীবনের পাল্লায় ভালোবাসার থেকে পরিবারের দায়িত্বের ভার অনেক বেশি। দায়িত্ব ভারটা অনেক কঠিন হবে। আমি জানি না আমি এই ভার আমি নিতে পারবো, জানি না আমি পারবো কিনা, আমি নিতে পারবো কিনা। এখানে আমার সব কণাগুলো আছে, তোকে দিয়ে গেলাম। এখানে টরি, বাবুন সবার ভাগ আছে, আমার কিছুই লাগবে না। তুই তো দায়িত্ব নিছিস, এই দায়িত্বটাও তুই নে। এখানে আমাদের সব বোনের হক আছে, আমার হকের দরকার নাই, আমি ছেড়ে দিছি। শুধু একটা কথা বলার আছে আমার, আমার এই তুলটা আমার লাগবে। আমার যখন মারা গেছে তখন তুলটা পড়া ছিল, এটা যদি আমার কাছে থাকে আমার মনে হবে আমার আম্মা আমার সাথে আছে, আমার সাথে।
যে কোনো বিনিময় আমার এটা লাগবে, তুই অনুমতি দিলে আমার কিছু লাগবে না, দুটা লাগবে, কিছু লাগবে। আপা, আমার কোনো গয়না লাগবে না, তুই এগুলো বিক্রি করে বাবার লোন পরিশোধ করতে। আপা, আমারও কোনো গয়না লাগবে না, আমি সবাইকে শুধু একসাথে চাই। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তোমাদের সামনে এখন অপশন আছে দুটোই পথ খোলা। প্রথম পথ হচ্ছে তোমরা বাড়িটা নিলামে না দিয়ে বিক্রি করে দাও। তোমরা যদি চাও, আমার কাছে কিন্তু ক্লায়েন্ট আছে, আমি কথা বলতে পারি। বাড়ি বিক্রি করে দিয়ে ব্যাংকের টাকাটা শোধ করে দাও, আর বাকি যে টাকা থাকে তা দিয়ে ফ্যাক্টরিটা চালাও। আর দ্বিতীয় অপশন হচ্ছে তোমরা তোমাদের 60% শেয়ার আমাকে দিয়ে দাও, ব্যাংকের টাকা আমি শোধ করব। তাতে করে বাড়ি নিয়ে ঝামেলা থাকলো না, তোমাদের বাড়ি তোমাদেরই থাকলো। তোমাদেরকে আমি অতিরিক্ত 1 কোটি টাকা দেব, বাড়িটা বিক্রি করা লাগলো না। তোমরা বাচ্চা 4টা মেয়ে, বাড়ি বিক্রি করলে কোথায় গিয়ে দাঁড়াবে? কিন্তু আমার আর একটা শর্ত আছে। কি শর্ত? সুপ্তা, আমার ছেলেকে সুপ্তার বিয়ে করতে হবে। কিন্তু কিন্তু স্যার কি সব জায়গায় গিট্টু লাগান আপনি? ফালতু কথা কারে। ফ্যাক্টরির মালিকানা পেলে প্রথম কাজ আমার তোমার চাকরি খাওয়া। এই তুমি কি চাও তোমার বাচ্চারাও কি ওদের মতো রাস্তা রাস্তায় ঘুরবে? সেটা চাও? আপনার চাকরির ভয় আমি করি না, আমি এখনই আপনার চাকরি ছেড়ে দিলাম। আপনি গত 2 বছর ধরে স্যারের সঙ্গে যা যা করেছেন সব আমি দেখেছি। এখন আপনি ওদের সাথে যা করছেন সেটা আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি যদি আপনার পাশে থাকি তাহলে আমার মতো বড় অপরাধী আর কেউ না। আমি আপনার চাকরি করলাম না। যাও, ফালতু কথা কারে। অপদার্থ গন্ডমূর্খ ফ্যাক্টরিকে রাস্তায় বসিয়ে দিয়ে লেকচার মারছে। সুপ্তা, তুমি কি রাজি মা? দেখো, তোমার বাবার পর আমি কিন্তু তোমাদের গার্জিয়ান। আমি যেহেতু তোমার বাবার পার্টনার ছিলাম, আমারও তো একটা দায়িত্ব আছে। আমি পরিষ্কারভাবে দুটো অপশন দিলাম, বাকি দায়িত্ব তোমাদের। শুনেন, আপনি যেটা করছেন একদম ঠিক করছেন না। আপনি আমার বোনকে কি পেয়েছেন? রাস্তার মেয়ে যে আপনি যা বলবেন তাই মেনে নেবেন? আপনার কত বড় সাহস! আপনি বলছেন আপনার মানসিক অসুস্থ ছেলের সাথে আমার বোনের বিয়ে দিবেন? আপনার কি কোনো বিবেকবোধ নাই? হতে পারে যে আমরা ব্যবসা বুঝি না, কিন্তু এতটুকু বুঝেছি যে আপনার মতো ধুরান্দার লোক আর একটাও হয় না। আপনি পদে পদে আমার বাবার ফায়দা তুলেছেন, এখন আমাদেরকে বিপদে দেখে আমাদেরও সুবিধা নিতে চাচ্ছেন। আপনার না কঠিন শাস্তি হওয়া উচিত। এ তো দেখছি পুকুরের চেয়ে গর্তের গভীরতা বেশি। আমাকে নিয়ে বেশি ভাবতে এসো না। আমি কি পারি আর না পারি সেটা কিন্তু আমি নিজেই জানি না। আর আমি চাইলে সবকিছু এমনিতেই নিতে পারতাম। আমি তোমাদেরকে অপশন দিয়েছি, সিদ্ধান্ত তোমাদের। আর সিদ্ধান্ত জানানোর সময় নিশ্চয় জানা আছে তোমাদের। যদি ভুলে যাও তাহলে ওই বাসায় ঢোকার সময় নোটিশটা পড়ে নিও।
করে দিও আমাকে। তুমি ভুলে যেও আমাকে। মনে করো যে মানুষটাকে ভালোবেসেছিলে সে মৃত্যুর কোনো অন্ধকার গুহাতে লুকিয়ে গেছে। তুমি আমাকে বাঁচতে শিখিয়েছিলে সুপ্তা। এখন তোমাকে ছাড়তে শেখাচ্ছি। আমি যদি অপেক্ষা করি, অপেক্ষায় মানুষ পাথরও হয়ে যায়। তুমি আর কোনোদিন সুপ্তা আজকে থেকে ভেবো যে আমি মারা গেছি, মৃত আমি। মৃত হলে আমি তোমার খবরের পাশে বসে সারাটা জীবন কাটিয়ে দেবো সুপ্তা। কবরেও তো ফুল ফোটে সুপ্তা। সেই ফুল কেউ যত্ন করে ঘরে তুলবে না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি সুপ্তা, তুমি তো জানো। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন বুনেছি। জানি তো স্বপ্ন বোনাতে তো দু চোখে স্বপ্ন লাগে, ঘুমই লাগে না। আমার চোখে কোনো ঘুম নেই। আমি আমার স্বপ্ন, আমার আব্বা, আমার কবরে আমি রেগে আসছি। নেই আর কোনো স্বপ্ন। তাহলে আমি আমার স্বপ্নটা কোথায় রাখবো? কোথায়? রেখে দিও তোমার কাছে। তোমার যখন অনেক মনে পড়বে তখন বের করে একবার আমার হাতটা ধরবে শেষবারের মতন। আমার তোর সাথে কিছু কথা ছিল। দেখ, তুই যা করেছিস এরপরে তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু এখন যে পরিস্থিতি, কথা না বলে আর পারলাম। আমি তো আসলাম তোর সাথে কথা বলতে, কিন্তু তুই কবে কথা বলবি? আমরা তো সবাই একসাথে বড় হয়েছি না? বিশেষ করে তুই আর আমি একসাথে খেয়েছি, থেকেছি, পড়েছি, আমরা একই বিছানায় ঘুমিয়েছি। আমার না কখনো মনে হয়নি যে তোর চিন্তা ভাবনা এতটা ছোট, এতটা নিচু। তুই কি করে ভাবলি? হ্যাঁ, তোর আপন বোনরা তোর সম্পত্তি মেরে খাবে? তুই আজকে সুপ্তা আপার উপর আঙ্গুল তুলছিস মানে কি জানিস? তুই বাবা মায়ের উপর আঙ্গুল তুলছিস। আচ্ছা, তুই তো নিজেও গেছিস না? এত জেদ করে, এত কাহিনী করে তুই গেলি, কিছু করতে পেরেছিস? তুই কি বুঝতে পারছিস না যে এখানে সুপ্তা আপার কোনো দোষ নেই? সে ইচ্ছে করে কিছু করছে না। এখন পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে আপা ওই ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। দেখ মেজবা, বাবা মা চলে গেছে, আমরা তাদেরকে ধরে রাখতে পারি, আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের সম্পর্কটা এটা তো আমরা চাইলে ধরে রাখতে পারি, তাই না? তুই কিছু কর মেজবা, আর চুপ করে থাকিস না, কিছু একটা কর।
কিছু না করলে সব ধ্বংস হয়ে যাবে। আমি তোর কাছে হাত জোর করে বলছি, তুই আমাদের সম্পর্কটাকে বাঁচা। তোর ম্যাস, তুই এই ডিসিশনটা কেন নিচ্ছিস? এটা একটা সুইসাইডাল ডিসিশন। এই সিদ্ধান্তটা আমি নিয়েছি সবার ভালোর কথা চিন্তা করে। ভালো? কিসের ভালো? আমি তো এখানে কোনো ভালো দেখছি না। তোর হতে পারে আমার জন্যও ভালো। ভবিষ্যৎ কি হবে সেটা তো আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলি, আমার কলিজার টুকরারা ভালো আছে সেটা নিশ্চিত করে গেলাম। এছাড়া কি সত্যি আর কোনো উপায় ছিল? আর কোনো উপায় নেই, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আবার না গেলে হয় দাঁড়া। তোর যাওয়া লাগবে না। ওই আমজাদের ছেলেকে বিয়ে করতে হবে না। আমার আর কোনো উপায় নেই। আপা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আজকে আমার স্বার্থপরতার কারণে তোর এই অবস্থা। I'm sorry. তুই কি একবার আমাকে মাফ করতে পারবি? প্লিজ প্লিজ। আজকে আমার জন্য তোর এই অবস্থা। প্লিজ আমাকে মাফ করে দে। I'm sorry. তোর কোনো দোষ নেই। আমি যে চেষ্টা করছি তুই তো একই চেষ্টা করছিস। তো কোথাও যাওয়া লাগবে না। একটা উপায় আছে। এই যে আমি আর কিছু পারি আর না পারি, আমি ব্যাংকের সাথে কথা বলে আমাদের এই লোনটাকে 6 মাস এক্সটেন্ড করিয়েছি। এই 6 মাস যেভাবেই হোক আমরা লোনটা পরিশোধ করে দেব।
তোদের সবার মনে আছে বাবা সবসময় একটা কথা বলতো, আমার মেয়েরা পড়াশোনা করবে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে যখন এরকম সমস্যা আসবে সবাই একসাথে সেই সমস্যার মোকাবেলা করবে। কি আমরা পারবো না? আর যদি তাতেও কিছু না হয় তাহলে আমরা এই বাড়িটা বিক্রি করে দেবো, বিক্রি করে দিয়ে লোন পরিশোধ করবো, আর বাকি যে টাকাটা থাকবে সেটা দিয়ে আমরা ছোট্ট একটা নিজেদের বাড়ি বানাবো। সেই বাড়িটা হয়তো সুপ্তার বাড়ি নামে পরিচিত হবে না, কিন্তু টরির বাড়ি নামে পরিচিত হবে, বাবুনের বাড়ি নামে পরিচিত হবে, না হলে পম্পির বাড়ি নামে পরিচিত হবে, কিন্তু দিন শেষে বাড়িটা হবে আমাদের। লুকোচুরি অনেক হলো, ডাকো আমায় আজ, চেনা মুখের আশাতে বেদনায় সেজেছে সাজ। কত দূরে হারিয়েছ স্বপ্ন খোঁজার ভিড়ে, স্মৃতির ভেজা ডাকে চোখটা খুঁজে মরে। সন্ধ্যা নামে উঠোন জুড়ে নীরব বাতাস বয়, তোমার ফাঁকা ঘরটা দেখে কেমন জানি